হচ্ছে এই গতকাল না পরশুদিন দুইজন মারা গেছে। তো আমি যেটা বলি যে মির্জা আলমগীর ভাই তিনি অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তি, তিনি যে শব্দটা রাডার ফিট করা হয়েছে এটা এদেশের আমার মনে হয় 90% লোক বোঝে নাই। উনি বলতে চাচ্ছে আমরা তাদেরকে দেখছি, রাডার দিয়ে দেখতে পাচ্ছি, তাদের অপরাধ পর্যবেক্ষণ করছি। এখন চাঁদাবাজিটা এই সুদখোরের মতো হয়ে গেছে, এটা সহ্য হয়ে গেছে। এটার অনেকগুলো কারণ আছে। আপনি দেখেন বহিষ্কার হওয়া লোককে টেনে এনে নমিনেশন দিয়েছে, আপনার খুনের আসামিকে আপনার নমিনেশন দিয়েছে, দ্বৈত নাগরিককে নমিনেশন দিয়েছে, মাসুদউদ্দিনের যারা সহযোগী ছিল তাদেরকে মন্ত্রী এমপি বানাইছে। তাহলে এখন অপরাধ করলে সমস্যাটা কি? চাঁদাবাজি করলে এই যে কয়েকটা টেলিভিশন সেই বগুড়ার থেকে চাঁদাবাজি কেমন করে হয় কারণ বাজার পর্যন্ত দেখাইছে, পত্রিকাগুলোতে রিপোর্ট আসা শুরু হয়েছে। এখন হচ্ছে কি বিএনপির মধ্যে দুটো জিনিস মূল সমস্যা আমার কাছে মনে হয়েছে। তো ইলেকশনের আগে বিএনপিকে তো তকমা এটা প্রতিষ্ঠিত করে ফেলছিল যে এরা বিএনপি নেতা কর্মীরা চাঁদাবাজি করে। হ্যাঁ, এটা তো তার বিরোধীরা এটা বিশ্বাস করায় ফেলছিল ইলেকশনের আগে। হ্যাঁ, ইলেকশনের আগে বিশ্বাস করায় ফেলছিল। এখন যেটা হয়েছে গুপ্ত জামাত যেমন বিএনপির ভিতরে আছে, এখন চাঁদাবাজিটাও গুপ্ত হয়ে গেছে। মানে তারা তাদের আসল পরিচয় কি? আওয়ামী লীগ করতো তারা? কোথায় চাঁদাবাজি যারা করে তারা কি আসলে বিএনপি না? না, বিএনপির লোক হতো চাঁদাবাজি, সবাই চাঁদাবাজি জাতীয়করণ হয়ে গেছে। জাতীয়করণ, সবাই চাঁদাবাজি, চান্স পাইলে চাঁদাবাজি করতেছে। তো সুতরাং এটা তো ট্যাকেল করতে হবে, করতে পারতেছে না। ওই কারণে আমি বললাম যে অপরাধীদের নমিনেশন দিয়ে তাদেরকে এমপি মন্ত্রিত্ব বানানো হয়েছে, সুতরাং অপরাধ থেকে তো কেউ সরছে না। আর দ্বিতীয়টা চাঁদাবাজিটা হলো সহজ আর্নিং, সহজভাবে আর্ন করা। হ্যাঁ, এটা করছে। তা আমার কাছে এখন বক্তব্য হচ্ছে যে আপনি বিশ্বের অনেক দেশে দুর্নীতির জন্য ক্যাপিটাল পানিশমেন্ট আছে, আপনি আইন করেন না কেন? রাডার ফিট করার তো দরকার নেই, আইন করেন, 2-4টা ধরে ফাঁসি দিয়ে দেন। আপনি বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী ছিলেন, ওই সময় অ্যাসিড থ্রোয়িং ব্যাপক হারে শুরু হয়েছিল না? তিনি আইন করলেন, কয়েকটাকে ঝুলাই দিলেন, দেখেন আছে এখন। আর অ্যাসিড মারে না। তারপরে ধরেন ওই যে কি এক সময় সন্ত্রাস বেড়ে গেল, তখন অপারেশন ক্লিন হার্ট, তখনও প্রধান যাদেরকে বহিষ্কার করবেন তাকে জেলে পাঠান, সোজা জেলে পাঠান। হ্যাঁ, এবং প্রত্যেকের বিচার করে আগে আইন করেন। দুর্নীতি এখন বাংলাদেশের 1 নম্বর শত্রু। দুর্নীতি একেবারে জাতীয়করণ হয়ে গেছে। দুর্নীতির জন্য বাংলাদেশ এখন ক্যাপিটাল পানিশমেন্টের আইন দরকার, তাছাড়া এই দুর্নীতি রাডার ফিট করে চেক হবে না। আবার কারণ হচ্ছে এই যে বললাম তো নির্বাচনের আগে তো অপরাধীদের নমিনেশন দিচ্ছেন, অপরাধীদের মন্ত্রীও আছে। হ্যাঁ, নাম বললাম না কিন্তু আছে তো, মামলার খুনের মামলার আসামি, মামলা শেষ হয় না। নাম বলবেন না কেন? নাম বলতে ভয় পান? ভয় পাওয়ার কিছু না, মাত্র 30 দিন হলো সরকারের, একটু দেখি না চেষ্টা তো করতেছে। ধরেন এই সরকারের আচার আচরণ তো অনেক ব্যতিক্রম, এটা ঠিক। আর একটু সময় দেই না, দেখি। ধরেন এই যে বিএনপি, এটা হলো মধ্যপন্থী জাতীয়তাবাদী দল। এর ভিতরে আমি বরাবরই বলি যে অনেকে বলে যে জামাত এত ভোট পাইলো কেন, কবিতা পরে তাফালিং করছে, টাকা পয়সা দিছে, ব্যস্ত দিছে, দাঁড়িপাল্লা, এই কারণে ভোট বাড়ছে। আর বিএনপির কমপক্ষে 20% ভোট পাইছে। বিএনপি পরিচিত, ওরা গুপ্ত জামাত। হ্যাঁ, ওরা ভোট দিছে। তো এই জন্য বলছি যে এই বিএনপিকে এই যত দোষ, সন্ত্রাস, চাঁদাবাজি যা আছে এর থেকে মুক্ত করতে হবে এবং আপনার গুপ্ত জামাত মুক্ত করতে হবে। তাহলে এটা মধ্যপন্থী জাতীয়তাবাদী দল হতে হবে। এটা তো আমি কিন্তু বলেছি, সরাসরি বলেছি, আমার সাথে 2বার কথা আমি বলেছি তো। আচ্ছা, তাহলে বিএনপি 2001 থেকে 2006 সন পর্যন্ত তাদের যা কিছু সাংগঠনিক ক্ষমতা এটি মূলত ফরমাল ছিল। আচ্ছা, আর শক্তিশালী মানে রাজনৈতিক যে মানে যাকে বলে সংগঠন, এটা হয় সাধারণত বিরোধী দলে থাকলে, যেটা এখন জামাত করছে বা এখন যেটা আওয়ামী লীগ প্রস্তুতি নিচ্ছে। কিন্তু বিএনপি 2001 থেকেই নানা কারণে হয়নি। প্রথম কারণ হলো তারা ক্ষমতা ছিল 2001 থেকে 2006, এই সময়টাতে খাও দাও, ফুর্তি করো, ধরো মারো, হাও ভবনে যাও, ইত্যাদি ইত্যাদি, এটা ছিল তাদের একটা স্টাইল, ফ্যাশনে। এরপরে যখন 1/11 এলো, 1/11 আসার পর আপনি চিন্তা করেন যে তারেক রহমান সাহেবের উপর যে নির্যাতন হয়েছে, ওই নির্যাতন দেখার পরে বিএনপির যারা সাধারণ নেতাকর্মী তাদের কারোর কলিজার মধ্যে পানি ছিল না। কেউ এমনি চিত হয়ে পড়ে গেছে, কেউ পালিয়েছে, কেউ বলছে আমি আর জীবনে আব্বাগো বিএনপি করবো না, রাজনীতি করবো না। অনেকে দাড়ি রাখছে, মোষ রাখছে, অনেকে জিকি রাজকার করে উঠে ইয়াহু, অনেকে জামাতে চলে গেছে, অনেকে আওয়ামী লীগ চলে গেছে। আচ্ছা, এইভাবে 2009 সন পর্যন্ত চলছে।
তারপর যখন আওয়ামী লীগ ক্ষমতা আসছে, কিছু কিছু লোক মনে করে যে রাজনৈতিক দল ক্ষমতা আসলে এখন বোধহয় একটা পরিবর্তন হবে, তখন তারা আবার বের হয়েছে। বের হওয়ার পর আওয়ামী লীগ মোটামুটি 12-13 সন পর্যন্ত একটা লিবারেল ছিল। 13 সনের পর থেকে আওয়ামী লীগ আবার ডলা দেওয়া শুরু করছে, যাকে বলে বাস ডলা। তো সেই বাস ডলা খাওয়ার পরে দলের মধ্যে না দলের বাইরে? সবাইকে, বিএনপির সবাইকে, জামাত এবং বিএনপির সবাইকে বাস ডলা দিয়েছে। তো জামাত আবার করছে কি, যখন বুঝতেছে আমাদেরকে বাস ডলা দেবে, তখন তারা গুপ্ত হয়ে গেছে। গুপ্ত হয়ে তারা ওই বলছে যে আমরা এখন দাওয়াতি কাজকর্ম করব। সামহাও বিভিন্ন গোয়েন্দা সংস্থার এজেন্সি থেকে শুরু করে সবাইকে বোঝাতে সক্ষম হয়েছে যে শেখ হাসিনা যতদিন জীবিত আছে আমরা আর কোনোদিন রাজনীতি করব না, আমরা এখন শুধুমাত্র আল্লাহ বিল্লাহ করব আর দাওয়াতি কাজ করব, কোরআন হাদিসের তর্জমা করব। এবং আমাকে ওই বেনজির সাহেব একদিন বলতেছিল যে তাহলে তো জামাত এটা খুব ভালো, বেনজির মানে ঢাকা টাউন মেট্রোপলিটন পুলিশ কমিশনে, তো আমাকে বলতেছে যে তাহলে তো জামাত একটা ভালো সিদ্ধান্ত নিয়েছে। তো চিন্তা করেন যে তারা বেনজির সাহেবের মতো মানুষকে কনভিন্স করে ফেলছে যে জামাত এখন দাওয়াতি কাজ করবে। যে 12টা-1টার সময় সেই 2013 সনের দিকে বিএনপির খুব বড় নেতা, আমি বলবো না নাম, তা আমাকে বলতেছে রনি বলেন তো, আমি তো ঘুমাতে পারতেছি না। বলে কেন? বলে আমি শুধু শয়নের স্বপ্নে, ডান্ডা বেরিয়ে স্বপ্নে দেখি, কবে আমার এখান থেকে ধরে নিয়ে যায়। সারা জীবন রাজনীতি করছি, প্যান্ট শার্ট পরছি, তো ওই কয়েদির পোশাক পরা, হাতে পায়ে ডান্ডা বেরিয়ে পরা, ওই অবস্থা আমাকে কোর্টে উঠাচ্ছে, এটা দেখতে কেমন লাগবে। এই টেনশনে আমার খাওয়া দাওয়া সব বন্ধ হয়ে গেছে। কি পরামর্শ দিলেন? না আমি আমি শুধু শুনলাম সেই কথাগুলো। মানে আমি এটা বললাম যে এরকম একটা সাইকোলজিক্যাল অবস্থা 2013 সনে হলো। তো 13 সনে যদি এই অবস্থা হয়, তাহলে 15, 16, 17, 18 সনে কী অবস্থা হয়েছে। একটা ছোট্ট কাহিনী বলি। বিএনপির খুব সাহসী নেতা, যে কজন আছে, ওয়ান অফ দ্য টপ 3 সাহসী নেতা। তো সে সম্ভবত 2018 বা 21-22 সনের ঘটনা। তা আমি তার সাথে আমার রাস্তায় দেখা, সে দেখি আনমনা হয়ে আকাশের দিকে তাকিয়ে আছে। তা আমি এটা ধাক্কা দিলাম যে ভাই কী হলো, আপনাকে তো কোনোদিন এত অমনোযোগী দেখি না। তো বলে রনি ভাই, গতকাল রাত্রে যে ঘটনাটা ঘটছে আমি ভুলতে পারতেছি না। বলে কী ঘটনা ঘটছে? তা আমি অফিসে বসা ছিলাম আমাদের বিল্ডিংয়ে, এমন সময় সবাই বলে যে পুলিশ আসছে। আমার মাথায় কাজ করলো না, একটা দৌড় দিয়ে ছাদে চলে গেলাম। তো ছাদে চলে গেলাম, ছাদে গিয়ে এখন নামতেও পারি না, পালাতেও পারি না, কী করবো? সঙ্গে সঙ্গে করলাম কি, যে কাজ জীবনে করি নাই, ছাদে একটা পানির ট্যাঙ্কি ছিল, সেই পানির ট্যাঙ্কির মধ্যে ডুবে রইলাম। তেমন সময় পুলিশ ছাদে আসছে, চারিদিকে খুঁজতেছে। খোঁজার পরে পুলিশ বলতেছে যে নাই, এখানে চলেন। তাই আর এক পুলিশ বলতেছে এই পানির ট্যাঙ্কিটা দেখো। তো অন্য পুলিশে বলতেছে যে উনি যে সাহসী মানুষ, মরে গেলেও এই পানির ট্যাঙ্কির মধ্যে সে পালাবে না। তো এই কথা শুনে আমার চোখে পানি এসে গেছে। আমি আল্লাহর কাছে বললাম, আল্লাহ, জীবনে অনেক গুনাহ করছি, তুমি আজকে আমার বেইজ্জতি করো না, এখান থেকে আমাকে বাঁচাও। আল্লাহ আমার দোয়াটা কবুল করলো। ওরা পানির সেই ট্যাঙ্কিটা আর চেক করলো না। এরপর ওরা চলে গেল, আমি সেখান থেকে বের হইতেছি। বের হয়ে আমি সেই চুপচুপে অবস্থায় গেছি। কালকে থেকে এখন পর্যন্ত আমি ঘুমাতে পারতেছি না, আকাশের দিকে তাকাই, খালি পানির ট্যাঙ্কি দেখি। তো এরকম সাথে একটা আইসিইউ রুগীকে যদি আপনি বের করে বলেন এটা দৌড় দাও, হ্যাঁ, বা মাইক টাইসনের সাথে একটু মারামারি করো, তখন ওর জন্য যেরকম একটা অবস্থা হয়ে যায়। এখন এই যে বিএনপি লোকদের কাছ থেকে যদি আপনি খুব বেশি, সে এখন চেঙ্গিস খানের সেনাবাহিনীর মতো আচরণ আশা করেন, তা হবে না। এরা যেরকম কাজ সেরকমই করতে চায়, ফলে কোনো সাংগঠনিক কোনো কিছু নেই, নাথিং, কোনো কিছু নেই। আচ্ছা, এম এ আজিজ, আমরা একটু অন্য আরেকটা প্রসঙ্গে কথা বলতে চাই। তেলের দাম আজকেও ঢাকা বিভিন্ন জায়গায় বন্ধ করে দিয়েছে। আপনার রাজশাহীতে আমরা দেখলাম যে পাম্পগুলো বন্ধ হয়ে গেছে, অনেকগুলো পাম্প। ঢাকার বাইরে লম্বা লাইন, একটা আতঙ্ক ছড়িয়েছে। আজকে একটু আগে আমি শোতে আসার আগে দেখলাম যে নিউজটা আসলো, ফিলিপিন্সে তারা জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে, মানে তেল সংক্রান্ত ইস্যুতে। বাংলাদেশে স্থানীয় সরকার মন্ত্রী বলেছেন যে যুদ্ধটা আমাদের খুব ক্ষতি করছে, তেলের দাম বাড়বে, জিনিসপত্রের দাম বাড়বে, এগুলোকে সয়ে নিয়েই আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। তেলের দাম বাড়বে কি না, মানে এখন পর্যন্ত সরকারের যে সিদ্ধান্ত ইরান যুদ্ধকে কেন্দ্র করে, আপনার কি মনে হয় যে সরকার সঠিক পথেই আছে এবং সামনের দিন নিয়ে আপনার কোনো শঙ্কা কি কাজ করছে? দেখেন, সরকার কি করবে বলতে পারবো না, কিছু করার নাই। কারণ আমার কাছে মনে হয়েছে ইরান ইসরায়েল বা যুক্তরাষ্ট্র এই যুদ্ধ লম্বা হবে, লম্বা হলে কিন্তু তেলের ক্রাইসিস হবে। তবে আজকেও আমি শুনলাম আমাদের পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলল যে, এবং আমি জ্বালানি মন্ত্রীকেও বলতে দেখলাম যে তেল ক্রাইসিস হবে না, কারণ ইন্ডিয়ার থেকে, ভারত থেকে আমরা গ্রিন সিগন্যাল পেয়েছি, আমরা পাইপলাইনে তেল পাবো, তারা তো রাশিয়ার থেকে তেল আনবে। যদি এটা আনতে পারে তাহলে হয়তো ক্রাইসিস কিছুটা ওভারকাম করতে পারবো। তবে তেলটা হচ্ছে কিন্তু জীবন এবং জীবিকার লাইফলাইন,
এটা মনে রাখতে হবে। তেলের ক্রাইসিস যখন সারা বিশ্বে হবে, সারা বিশ্বে কিন্তু মুদ্রাস্ফীতি হবে, তার কিন্তু ঝাপটা কিন্তু বাংলাদেশেও লাগবে। সুতরাং তেল যদি সারা বিশ্বে দাম বেড়ে যায়, আমাদের দেশে তেল যদি পাইও আলাদাভাবে কিন্তু বাঁচতে পারবো না। তেলটা এমনই বিষয়। সুতরাং এটা হলো তেল বললাম যে জীবন চালান, বাজার ব্যবস্থা বলেন, সব কিছু তেলের উপর নির্ভরশীল। হ্যাঁ, ধরেন এই যে লাইট ব্যবহার সব জায়গায় তো ইন্ডাস্ট্রি বলেন সব কিছু নির্ভর করে। তা আমার কাছে এইটা মনে হচ্ছে যে, এবং ইরানের যে ভয়েস শুনতে পাচ্ছি, তারা তো অনেকগুলো শর্ত দিয়ে ফেলছে, যে শর্ত না হলে তারা কোনো আলোচনা করবে না, যুদ্ধ বন্ধ করবে না। তারা তো 3টা শর্ত দিয়েছে। একটা হচ্ছে যে তারা আর কোনো স্যাংশন দিবে না, এটা বলতে হবে, এবং তারা ইসরায়েলে তাদের মানে ফিলিস্তিনিদের স্বাধীনতা দিতে হবে। হ্যাঁ, 1। 2 হচ্ছে তারা এগ্রিমেন্ট করতে হবে আজীবন কোনো নিষেধাজ্ঞা দিতে পারবে না তাদের ব্যাপারে কোনো। তো সুতরাং এখন তো তারা তো ইরান ভাবতেছে তাদের যে প্রথম যে আমেরিকার যে স্ট্যান্ড ছিল, যে রিজিম চেঞ্জ, তারা বুঝে ফেলছে যে রিজিম চেঞ্জ করা সম্ভব না, কারণ স্তরে স্তরে রিজিম তৈরি করা আছে। এক গ্রুপ মেরে ফেলবে, আর এক গ্রুপ আসবে, আর এক গ্রুপ মেরে ফেলবে। আর ইরানের সুবিধাটা হচ্ছে তাদের যে আপনার, এটা ঠিক ইসরায়েলের যে সক্ষমতা আছে, সামরিক সক্ষমতা বা যুক্তরাষ্ট্রে আলাদাভাবে আছে, ইরানের কিন্তু নাই। সুতরাং কিন্তু ইরানের সুবিধাটা হচ্ছে 2টা। একটা হচ্ছে ধরেন রাডার যে বানায়, সেই একটা রাডার বানাইতে ইরানের যে খরচ হয়, এবং রাডার এমন আধুনিক, পারে পূর্ব দিকে যায় পশ্চিম দিকে, যা ইচ্ছে তাই। এবং একটা রাডারকে যদি ইন্টারসেপ্ট করতে হয়, তাহলে আমেরিকার 3টা ড্রোন লাগে, এবং একটা ড্রোনের চাইতে কমপক্ষে 4 থেকে 5 গুণ খরচ বেশি ওইটা। সুতরাং এখন কিন্তু আপনি দেখেন, ইরান যেহেতু সামরিক সরঞ্জামে কমতি আছে, তারা কিন্তু টার্গেট, যেমন কাতারে রাডার ছিল, এই রাডারটা কিন্তু ফেলে দিছে, রাডারটা আর কাজ করতেছে না। একটা আপনার ক্যারিয়ার ছিল শিপে, ক্যারিয়ার কিন্তু বোম মেরে দিছে, অর্থাৎ টার্গেট করতেছে। আর ইরানের যে অবস্থা, ইরানে আপনার ধরেন 51টা আপনার প্রদেশ আছে, এবং প্রায় 150-র মতো শহর আছে, এবং এই শহর হচ্ছে সব বৌদ্ধভূমি, পাহাড়, মালভূমির পাশে। সুতরাং এখানে তো কোনো পদাতিক বাহিনী, ট্যাঙ্ক, লরি যাইতে পারবে না, উপর থেকে বঙ্গিম করবে। তারা এখন সব আগে যেমন ছিল, বিভক্ত ছিল, এখন ওই জাতি বিভক্ত নেই, তারা মরতে প্রস্তুত। তারা, আমার ধারণা যে এটা আমেরিকা যেমন আফগানিস্তানতে হাত গোটাইছে, ভিয়েতনামে 30 বছর ফাইট করে হাত গোটাইছে, এখানেও ইরান যে জায়গায় স্ট্যান্ড নিছে, তাতে করে ইরান থেকেও তাদের হাত গোটাইতে হবে। কিন্তু এতে কিন্তু বিশ্ববাসী কিন্তু এই তেলের কারণে ক্ষতিগ্রস্ত হবে, কারণ হরমুজ প্রণালী এটা কিন্তু আপনার ইরানের, এবং তারা এটা মাঝে মধ্যে বন্ধ করবে, মাঝে মধ্যেই ছাড়বে। আমরা শুনি যে আমাদের বাংলাদেশের কোনো জাহাজ যদি আসতে চায়, আসে পড়ছে তো ইতিমধ্যে 4টে আসছে আগে, তারা বলছে যে যদি আগে ইনফর্ম করে তারা বাংলাদেশে জাহাজ ছেড়ে দিবে বলছে। এখন কতটুকু ছাড়বে, এখন যুদ্ধ যদি শুরু হয়, এখন আমেরিকাও তো তাদের ইরানের ভিতরে যায়, এই অবস্থায় বাংলাদেশের ইকোনমিতে কি ধরনের প্রভাব পড়তে পারে? এটা তো বহুমাত্রিক সমস্যা দাঁড়াবে। আপনার তেল ক্রাইসিস যদি হয় বহুমাত্রিক, এখন যদি ভারত যদি তেল দেয় রাশিয়ার থেকে এনে, এবং আমেরিকার কাছেও পারমিশন বাংলাদেশ চেয়েছে, যদি পায় তাহলে হয়তো দেখা যায় আলাদাভাবে, কিন্তু সারা পৃথিবীতে যদি আপনার তেলের ক্রাইসিস হয়, আলাদাভাবে বাংলাদেশ সমস্যা মুক্ত থাকতে পারবে না, সমস্যা হবেই। কিন্তু যদি তেল পায় তাহলে মোটামুটি দৈনন্দিন খরচ চালাই যেতে পারবে, এটা আমার মনে হয়। তবে যুদ্ধ কিন্তু হবে, দীর্ঘায়িত হবে বলে মনে হচ্ছে। কিন্তু আজকেও, গতকালও এই ঘোষণা আসলো যুদ্ধবিরতি, ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে কথা হয়েছে। তো সেই ক্ষেত্রে যদি সেটাই হয়, যুদ্ধ যদি দীর্ঘ হয়, বাংলাদেশের মতো দেশে আমাদের যে ভৌগোলিক অবস্থান এবং আমাদের যে ইকোনমিক যে মানে ভঙ্গুর অবস্থা, সেই জায়গায় মানুষ নতুন করে কোনো চ্যালেঞ্জের মধ্যে পড়বে কিনা? প্রথমত আমাদের দেশে আজকে দিন পর্যন্ত যে ফুয়েল ক্রাইসিস যেটা দেখা দিচ্ছে, এটা অ্যাবসলিউটলি সরকারের একটা ফেইলিয়ার বা ব্যর্থতা। এবং সরকারের যারা কর্তা ব্যক্তি, তারা কেন এই ব্যর্থ হচ্ছে আমার মাথায় ঢুকে না। প্রথম কারণ হলো যে সরকার যে সময়টাতে ক্ষমতায় এলো, একেবারে ওই সময়টাতে যে সিরিয়াল ছিল, তাতে সরকারের হাতে রিজার্ভ ছিল অ্যাটলিস্ট অন অ্যাভারেজে 1 মাসের তেল। বোঝার চেষ্টা করেন। 2 নম্বর হলো যে আমাদের 2টো তেল, অর্থাৎ পেট্রোল এবং অকটেন,
এই দুটো আমাদের নিজেদের দেশে উৎপন্ন হয়, অর্থাৎ আমাদের যে গ্যাস ক্ষেত্রগুলো আছে ওখান থেকে রিফাইন করতে গিয়ে যে উপজাত হিসেবে আমরা পেট্রোল এবং অকটেন পাই, এবং অকটেনটা হলো আমাদের দেশের যে প্রয়োজনের তুলনায় বেশি এক্সপোর্ট করার মতো অবস্থা, এবং আমরা আওয়ামী লীগ জামানাতে বোধহয় একবার অকটেন এক্সপোর্ট করা হয়েছিল। তো কাজেই কোনো পেট্রোল পাম্পে অ্যাটলিস্ট পেট্রোল এবং অকটেন এটার ঘাটতি হওয়ার কথা নয়। এর কারণ হলো এখানে যে রিফাইনারিগুলো আছে, ডিজেল রিফাইনারি প্লাস গ্যাসের যে গ্যাস ক্ষেত্রগুলো আছে, এখান থেকে আমরা 100% অকটেন এবং পেট্রোল পাই। এখন এটা কেন সাপ্লাই পেল না? নাম্বার 1। নাম্বার 2 হলো ডিজেল। সবচেয়ে ব্যাপক মাত্রায় হলো আমাদের ব্যবহৃত হয় ডিজেল। এখন সেই ডিজেল এই রোজার এই সময়টাতে সরকার আসার পরে আমাদের সেই ডিজেল দিয়ে কী হয়, অনেকগুলো পাওয়ার প্ল্যান্ট চলে, তারপরে পাবলিক যে ট্রান্সপোর্টগুলো সবই ডিজেলে চলে। তো সেই ডিজেলের জাহাজ আসছে, হ্যাঁ, তো সেই ডিজেলের যে 16টা না 17টা জাহাজ আসছে, 2-3টা জাহাজ আসছে ভারত থেকে, আমরা পাইপলাইনে 5000 মেট্রিক টন ডিজেল পেয়েছি। তো গণপরিবহনে তো ডিজেলের কোনো সমস্যা এখন পর্যন্ত হয় নাই। প্রত্যেকটা পেট্রোল পাম্পে কিন্তু গণপরিবহনে যেখানে আমাদের অলমোস্ট 80% ব্যবহৃত হয় ডিজেল, তো সেখানে তো বাংলাদেশে কোথাও ডিজেল পাওয়া যাচ্ছে না এখন পর্যন্ত আমরা শুনিনি। প্রবলেমটা হচ্ছে পেট্রোলে এবং অকটেনে, অর্থাৎ হুন্ডা চলে, প্রাইভেট কার চলে, যেই জায়গাতে মানুষ বিরক্ত হয়, হাহাকার ছুটিয়ে পড়ে, এবং মধ্যবিত্ত উচ্চ মধ্যবিত্ত শ্রেণীটাকে সরকারের বিরুদ্ধে খেপিয়ে তোলা যায়। এখন এই দুটো জায়গাতে কেন প্রবলেম হবে? 3 নম্বর হলো যে আমাদের অনেকগুলো বিদ্যুৎ প্ল্যান্ট চলে ফার্নেস অয়েলে। তো ফার্নেস অয়েলের তো কোনো সমস্যা আছে বলে আমরা এখন পর্যন্ত শুনিনি। এরপরে এলএনজি, যেটাতে সমস্যা হওয়ার কথা, সেটা হলো এলএনজি। কাতার প্রোডাকশন বন্ধ করে দিয়েছে। ওই তো বলছি, তো এলএনজিতে আমাদের আসলে প্রবলেম হওয়ার কথা, কিন্তু আপনি গিয়ে দেখেন যে এলএনজি নির্ভর যে সকল বিদ্যুৎ প্ল্যান্ট আছে প্লাস এলএনজি নির্ভর যে সকল পেট্রোল পাম্প আছে, সব জায়গাতে পর্যাপ্ত, মানে যে সকল গাড়ি এলএনজিতে কনভার্ট করা হয়েছে তারা সবাই তেল পাচ্ছে। তাহলে এখানে জনাব তারেক রহমান সাহেবের সরকার, তারা যে একটা ব্লু প্রিন্টের আন্ডারে একটা চক্রান্তের মধ্যে পড়ে গেছে এই পেট্রোল এবং অকটেন নিয়ে, এটা আমি একেবারে তামার পাতে লিখে দিতে পারি। এ কারণ হলো এখানে তো সমস্যা হবে এলএনজি নিয়ে, কাতার থেকে আমি এলএনজি আনি, এলএনজিতে সমস্যা নেই, সমস্যা হবে ফার্নেস অয়েল নিয়ে, সমস্যা হবে ডিজেল নিয়ে, কিন্তু যেটা আমাদের নিজস্ব বাই প্রোডাক্ট নিজস্ব দেশে পর্যাপ্ত আছে, প্রতিদিন উৎপন্ন হচ্ছে, সেটা নিয়ে কেন সমস্যা হচ্ছে? দিস ইজ মাই প্রবলেম। এটা আমার মাথায় ঢুকছে না। এখানে বিদ্যুৎ মন্ত্রী অন্যান্য যারা আছেন, এবং আমি মনে করি যে নতুন একেবারে একটা নবজাতক সরকার, এই নবজাতক সরকারকে যদি বাসর রাত্রে বিড়াল মেরে প্রতিপক্ষরা সেই মধ্যবিত্ত উচ্চ মধ্যবিত্তদের ক্রোধের মুখে ফেলে দিতে পারে, এই সরকার আর দাঁড়াতে পারবে না। 1। 2 নম্বরে হলো যে এই ডিজেল এবং পেট্রোল নিয়ে বিদ্যুৎ মন্ত্রী, জ্বালানি মন্ত্রী এবং অন্যান্য মন্ত্রীরা যে সকল অনাহত আনএক্সপেক্টেড যে কথাগুলো বলেছে, সেই কথাগুলো এমন অবস্থা হয়ে গেছে যে এই সরকার ফালতু কথা বলে, এই মন্ত্রীদের কোনো ওয়েট নাই, এদের কোনো কানেক্টিভিটি নাই, তারা গণবিচ্ছিন্ন। এরা যে কথাগুলো বলে তার সঙ্গে বাস্তবের কোনো মিল নেই। এক মন্ত্রী বলতেছে, যদি আপনি পেট্রোল না পান আমাকে ফোন দিয়েন, আমাকে জানান, আমি পেট্রোলের ব্যবস্থা করব। এই কথা শুনে মানুষের মেজাজ ঠিক থাকে না। তো এরকম জিনিসগুলো হচ্ছে, এবং এখানে এই জিনিসগুলো যত দিন বাড়বে এই সমস্যাগুলো তত বেশি প্রকট হবে। আজকের এই সময়টাতে আপনি ঢাকা শহরে যদি ধরেন, 2.5 কোটি মানুষের মধ্যে, ঢাকা শহরে 2.5 কোটি মানুষের মধ্যে অ্যাটলিস্ট 1.5 কোটি মানুষ শহরে বাইরে চলে গেছে। তো 1 কোটি মানুষ আছে, 1 কোটি মানুষের মধ্যে যদি গাড়ির আপনি চলাচল ধরেন, ঢাকা শহরে গাড়ি হুন্ডা চলাচল ধরেন, আমার কাছে মনে হয় না যে 10% গাড়ি চলাফেরা করছে। অনলি 10% গাড়ি চলাফেরা করছে, বাকি 90% গাড়ি চলাফেরা করছে না। আজকে দিনে ঢাকা শহর থেকে শুরু করে, অর্থাৎ ঈদের পরের দিন থেকে আজকে কেন পেট্রোল পাম্পে পেট্রোল থাকবে না? আজকে কেন বেশিরভাগ পেট্রোল পাম্পগুলোতে পেট্রোল নাই?